জন্ম জেলা কোথায় আপনার? আমার জন্ম জেলা হচ্ছে গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা। বলেন। ছোটবেলা থেকে আমি মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান। কি করতো আপনার বাবা? আমার বাবা মূলত কৃষি কাজ করে, আমার মাও এরকম বাড়ির কাজই করে। তো আমার বাবা অনেক গরিব কৃষক, কৃষি কাজ করে সংসার চালায়। তো ছোটকাল থেকে আমরা 5 ভাই বোন, 2 ভাই 3 বোন। তো আমার বাবা 2টো বিয়ে করতো, আগের মায়ের 2 বোন, এই মায়ের আমরা 3 ভাই বোন। আচ্ছা। তো লেখাপড়ায় তেমন একটা সুযোগ পাইনি। ক্লাস 5 থেকে আমি লেখাপড়া করার পর আমার পরিবারেতে একটু দেখা যাচ্ছে অভাব, সো আমি ঢাকায় চলে আসি একটা কাজের জন্য। ও তার আগে আমি স্কুল পড়া ক্লাস 5-এ পড়ালেখা করা অবস্থায় আমি পক্স হয় আমার, হওয়ার পর আমি অনেক আক্রান্ত হয়ে পড়ি, পক্সে অসুস্থ হয়ে পড়ি। হওয়ার পর দেখা যাচ্ছে যে আমার মুখ দিয়ে ব্লাড আসতো বা নাক দিয়ে ব্লাড পড়তো, আমি অনেক অসুস্থ। পরে ওই সময় কত বছর বয়সে? এটা হচ্ছে আপনার 14 বা 15 বছর বয়স ওই সময়। তো হওয়ার পর আমার বাবা মানে অনেক টেনশন করে, কারণ আমার যে আগের মা ছিল ওই মায়ের একটা আমার ভাই ছিল, ওই ভাইটা প্রায় বিয়ের উপযুক্ত হয়েছিল, ওই সময় একই অবস্থায় সে মারা যায়। যাওয়ার পর আমার বাবা একটা টেনশনে পড়ে গেছে যে আমার এই ছেলেটাও এরকমই হবে নাকি। তো উনি অনেক কান্নাকাটি করার পর উনি আমার ট্রিটমেন্ট করে, অনেক কোনো কাজ হয় না। হওয়ার পরে আমার এক গ্রামবাসী এক চাচা, উনি একদিন আমাকে দেখে যে আমাকে রংপুর নিয়ে যাবে। তো উনি বলে কি হয়েছে? তো বলে এরকম। তো উনি আমাকে একটা গাছান্ত ওষুধ দেওয়ার পর ইনশাআল্লাহ আল্লাহ পাক পরের দিন থেকে আমার ব্লাড পড়া বন্ধ হয়। মানে আমি এমন অবস্থা গেছিলাম, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছিলাম, হাঁটতে পারছিলাম না, অনেক ব্লাড ক্ষরণ হয়েছিল। তো ওখান থেকে আমি সুস্থ হয়ে পড়ি আস্তে আস্তে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে সুস্থ করে। তো সুস্থ হওয়ার পর আমি 5-এর বৃত্তি পরীক্ষা দিয়ে আমি আমার বোন জামার সহ ঢাকায় চলে আসি। এখানে এসে দর্জি কাজ শিখতে আসি। তো দর্জি কাজ 1 বছর শিখলাম। তো শেখার পর আমার বোন জামার সাথে যে কোনো একটা ত্রুটি নিয়ে আমি ওখান থেকে চলে আসি, যে তার সাথে মানে কথার কাটাকাটি না, মানে দেখতেছি সম্পর্কটা জানি কেমন হয়ে যাচ্ছে। বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 14-15 হবে। 14-15, মানে লেখাপড়া হয় না একদমই? লেখাপড়া হয়নি। ওকে। তো আমি তার কাছ থেকে চলে আসি। বাড়িতে আসার পর আমার বাবা আবার আমার এক মামার সাথে যোগাযোগ করে ওই দর্জি কাজে অন্য জায়গায় দিয়ে দেয়। আচ্ছা, দর্জি কাজ করতেন মানে জীবনের প্রথম পরিচয় আপনি দর্জি কাজ? হ্যাঁ। আচ্ছা। তো আমার ওই মামার সাথে আমি কাজ শিখি, সম্পর্কে মামা ডাকতাম, ওনার বাড়ি ছিল শরীয়তপুর। তো ওনার সাথে আমি কাজ শেখার পর আমি কারিগরি পাই। পরে আমি কাজটা আস্তে আস্তে রানিং করি, আমি একাই শুরু করে দিলাম। পরে হঠাৎ করে আমি 1 বছর কাজ করলাম ভালো। 2য় বছর গিয়ে আমি হঠাৎ করে একদিন মানে আমি মাঠে খেলতে যাওয়ার পর আমার একটা বাতাস এসে লাগে শরীরে, লাগার পর আমার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। পরে ডাক্তারের কাছে যাই, ডাক্তারে বলে যে তোমার টাইফয়েড হয়েছে, কোনো ডাক্তারে বলে যে না তোমার চিকুনিয়া হয়েছে। ওই সময় চিকুনিয়া ছিল অনেক। চিকুনগুনিয়া? হ্যাঁ, চিকুনগুনিয়া। তো আমাকে অনেক ওষুধ দেয়, মানে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে প্রায় আমি 26 দিন ওষুধ খাই। খাওয়ার পর আমার জ্বর ভালো হয় না, দিন যায়, মানে শরীর অনেক ক্লান্ত হয় অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে। তো কাশি হতো, অতিরিক্ত কাশি, এমন কাশি হতো মানে পেট চাইপা ধরে কাশতাম আর কান্না করতাম, মানে কাশতে আমার বমি বের হয়ে যেত। তো ডাক্তাররা খালি ওষুধ দেয়, কাজ হয় না। পরে আমি আমার মহাজনকে বলি যে ভাই আমি এখন বাড়িতে যাব, আমার আর কাজ করতে ভালো লাগতেছে না। ওই সময়টা জ্যাকেট শীতের মাল জ্যাকেট সিলেতাম। তো ওই ধুলাবালি ভিতরে মনে ঢুকছিল। তো আমি রংপুরে আমার নানা বাড়িতে যাই। ওখানে গিয়ে আমি আবার ডাক্তারকে দেখাই। তো জ্বরের ওষুধ দেয়, টাইফয়েড পরীক্ষা করলো যে না এগুলো কিছুই না। তো ওষুধ খাওয়া কোনো কাজ হয় না। পরে আমি বাড়িতে চলে যাই। যাওয়ার পর আবার বাড়িতে আমার বাবা আমাদের গ্রামে একটা প্রাথমিক ডাক্তার ছিল, ওনার কাছে নিয়ে যায়। তো উনি ওষুধ দেয়, ওই 1 সপ্তাহ ওষুধ খেয়েছি, কোনো কাজ হয় না। পরে আমি থানাহাট যক্ষা কেন্দ্রে গেলাম, ওখানে টেস্ট করলাম। করার পর উনি ওখান থেকে বললো যে তোমার যক্ষা হয়েছে। তো যক্ষা হয়েছে, পরে আমার ওখান থেকে প্রায় 6 মাস চিকিৎসা দিল, ফ্রি চিকিৎসা। দৈনিক 3টা করে ট্যাবলেট খাইতাম, আর সাক্ষী নিয়ে ওষুধগুলো নিয়ে আসা লাগতো। পরে আমি 6 মাস ওষুধ খাওয়া অবস্থায় আমি বাড়িতে ছিলাম, বিশ্রামে ছিলাম, কোনো কাজকর্ম করতে দেওয়া হয়নি। তো ওই অবস্থায় যখন আমাদের বাড়ি কিন্তু চরে, মানে তিস্তা নদীর পাড়ে। তো তিস্তা নদী ভাঙার কারণে দেখা যাচ্ছে আমাদের বাড়ি গ্যাসে 25 দিন আমাদের বাড়ি ভাঙছে নদী ভাঙার কারণে। ওকে। এখন পর্যন্ত প্রায় 18 বার, আমার জন্মের পর আমি দেখলাম 18 বার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে আমাদের বাড়ি বসতভিটা। কি নদী এটা? এটা তিস্তা নদী। তিস্তা নদী, আচ্ছা।
আমি ওই বাড়ির সাইডে, আমাদের বাড়ির সাইডে ড্রেজার দিয়ে মাটি কাটতো, তো ওখানে পুকুর ছিল। তো ওই পুকুরে গোসল দিতে যাইতাম। যাওয়ার পর দেখতাম যে ওখানে একটা মেয়ে গোসল দিতে আসতো, সম্পর্কে আমার ফুপু লাগে। ওর মেয়েটার বয়স ছিল কম। তো বসে থাকতে থাকতে তার সাথে মানে কেমন জানি একটা ভাব সৃষ্টি হয়ে গেছে। আমি অনেক অসুস্থ ছিলাম, মানে টিবি রোগে এমন আক্রান্ত ছিলাম যে আমি হাঁটতে পারতাম না। আমার মানুষে বলতো যে ওদের বাড়িতে যাওয়া যাবে না, কিন্তু আমার মা ওই সময়টাতে আমাকে এমন আদর যত্ন করছে যে আমাকে মানুষে বলছিল যে ওর পোশাক ধরা যাবে না, ওর বিছানায় থাকা যাবে না, বা ও যে প্লেটে ভাত খাবে এগুলা ধরা যাবে না আপনার সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, মানুষে বলতো, কিন্তু আমার মা মানতো না। আমার মা আমার কাপড় চোপড় ধুয়ে দিত 2 দিন পর পর, আমার বিছানায় যা আমার হাত পা মানে মুছাই দিত, আমার খাওয়া, আমি যে ভাত খাওয়া ছাড়তাম ফালাইতাম ওই ভাতগুলো আমার মা ইচ্ছা করে করে খাইতো, মানে এতটা ভালোবাসতো, মানুষের কথা মানতো না। তো আমার বাবা অনেক মানে কেয়ার করে আমাকে ওষুধ খাওয়াতো, প্রতিদিন ঘুম থেকে উঠায় আমাকে ওষুধ খাওয়াইতো ওই সময়টাতে। পরে আমি বিশ্রামে ছিলাম বাড়িতে, থাকার পর ওই মেয়েটার সাথে আস্তে আস্তে ভাব হয়। পরে আমি একদিন আমাদের এলাকায় ওয়াজ মাহফিল হয়, সে মাহফিলে যাই ওয়াজ শুনতে। তো মেয়েটাও আসে। তো আসার পর আমার রাস্তায় তার সাথে দেখা হয়। পরে মেয়েটাকে আমি দাঁড় করাই বলি যে তোমার সাথে কিছু কথা আছে। তো আমার কাছ থেকে আমার হাতটা ঝাড়া দিয়ে চলে যায়। যাওয়ার পর ও ফোন নিয়ে আসছিল, ফোনটা আবার ফালায় রাস্তার মধ্যে পড়ে গেছিলো। তো ওই ফোনটা আমার এক বন্ধুই পাওয়ার পর আমাকে বলে যে আমি একটা ফোন পেয়েছি। তো ফোনটা নিয়ে দেখি ওর ফোন। তো আমি বললাম এটা তো ওর ফোনটা দিয়ে দে। কয় না আমি ফোনটা দেবো না। বললাম না দিয়ে দে। তো বললো না দেবো না। পরে দেখি ওই ফোন আসতেছে। তো ফোন রিসিভ করে দেখি আমার আরেক ফ্রেন্ডেও ওই ফোনে ফোন দিতেছে। তো ফোনটা আমি যেভাবে হোক নিয়ে ওর আম্মু আসে, ওই মেয়েটার আম্মু আসে, ওনাকে দিয়ে দেই। দেওয়ার পর ওই মেয়েটার কাছ থেকে আমি ওই ফোন থেকে নাম্বারটা তখন নিয়ে নিই। নেওয়ার পর আমি একদিন SMS করি। তো SMS সম্পর্কে যিনি ফুফু হয়, হ্যাঁ হ্যাঁ, আমাকে আমি ফোন দেয়, SMS করার পর আমাকে ফোন দেয়। তো আমি যখন হ্যালো বলার পর ও ফোনটা কেটে দেয়, ওর বাবা ছিল সাথে। তো ফোনটা কেটে দিয়ে পরে আমাকে SMS করে কে আপনি। তখন আমি পরিচয় দিই। দেওয়ার পর ও আমার সাথে কথা বলে, কন্টিনিউ কথা বলতে। তখন আপনি কি পেশায় দর্জি? দর্জি। জি। ওই সময়তে আমি টিবি রোগে আক্রান্ত হওয়ার কারণে বিশ্রামে ছিলাম বাড়িতে। জি। কথা বলতে তো আমি বললাম যে আমার যে ফ্রেন্ডটা ফোন দিছিল ওর নাম বললাম যে তুমি কি ওনাকে চেনো? যে বলে হ্যাঁ চিনি। কেমনে চেনো? যে ও আমার সাথে রিলেশন করতে চায়, আমার বান্ধবীর কাছ থেকে ও নাম্বার নিছে। ও ভালো। কথা বলতে সে আমাকে বলল যে আমি যে আপনার সাথে কথা বলতেছি এটা যেন আপনার ফ্রেন্ড না জানে। বললাম কেন? কয় না জানলে হয়তো সমস্যা হবে, আপনি ওকে বললেন আপনার সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। এবং কথা বলতে প্রায় যখন 2-3 মাস চলে গেল, তো সে আমাকে বললো যে আমি তোমাকে কিন্তু ভালোবাসি। বললাম কেন? আপনি না আমার ফ্রেন্ডের সাথে কথা বলেন। কয় না আমি ওর সাথে রিলেশন করব না, আমি আপনাকে ভালো লাগছে, আমি আপনার সাথে রিলেশন করব। তো আমি বললাম না এটা সম্ভব না। পরে উনি বললো যে না কোনো সমস্যা নেই, আপনার ফ্রেন্ডের সাথে আমি কথা অল্প কয়েকদিন বলছি, ওর সাথে দেখাও হয়নি আমার। তো এরকম করে বলতে আমি রিলেশনে জড়াই গেলাম। আচ্ছা। জড়া যাওয়ার পর কিছুদিন 7 মাস রিলেশন করলাম ওর সাথে। পরে ওই রিলেশন করা অবস্থায় ওর সাথে আমার রেগুলার রাতে দেখা হতো, দিনও দেখা হতো, বা আমি যাইতাম ওর সাথে দেখা করতে, ফোনে যোগাযোগ হতো। তো ওর বাবা মা জানতে পারে যে ও আমার সাথে রিলেশন করে। তো ওর বাড়ির থেকে আমার বাবা আমার কাছে আমার এক দাদুকে দিয়ে প্রস্তাব দেয় যে জিজ্ঞেস করে দেখেন তো ওনার ছেলে আমার মেয়েকে বিয়ে করবে কিনা। তো আমার দাদু আয়সা আমাকে বলে, আমি বলছি না আমি এখন তো আর বিয়ে করবো না, এখন তো আমার বিয়ে বয়সই হয়নি, বা আমি অসুস্থ। পরে ওর আম্মু আয়সা আমার বাবাকে সরাসরি প্রস্তাব করে। 2-3 দিন প্রস্তাব করার পর উনি সরাসরি এসে আমার বাবাকে প্রস্তাব করে। তো আমার বাবা বলছে যে না ও তো এখন বিয়ের বয়সে হয়নি, বা ও অসুস্থ, তো এইভাবে ও কেমনে বিয়ে দেয়। তো তারপরে আমার বাবা এসে মানে আমার ওই দাদুকে দিয়ে আমাকে বলাইছে যে জিজ্ঞেস করে দেখেন যে ও বিয়ে করবে নাকি। তো আমাকে বলছে, তো আমি বলছি না আমি বিয়ে করবো না, কারণ আমি অসুস্থ, বা এখন আমার বিয়ে করার যোগ্যতা হয়নি। তো এই বলার পর তারা তাদের মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, অন্য একটা ছেলের কাছে। তো বিয়ে দিয়ে দেয়, সেই সময় আমি সুস্থ হয়ে ঢাকায় আসি। আসার পর আবার আমি কাজ শুরু করি। তো বিয়ে দিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে ও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতো। আমি জানতাম না যে ওর বিয়ে হয়ে গেছে। তো আমাকে বলে যে আমার বিয়ে হয় নাই, আমি তোমার সাথে যাইতে চাই, তুমি কি আমাকে নিবা?
তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, ভেবে দেখতেছি। তো আমি খোঁজ খবর নিয়ে দেখি যে না, ওর রেজিস্ট্রি হয়ে গেছে এবং কি বিয়েও হয়ে গেছে। পরে ওর স্বামী আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে আমার জানতে পারছে যে আমার সাথে রিলেশন ছিল। তো যোগাযোগ করার পর ওর স্বামী আমাকে বললো যে ছোটো ভাই, আমি কোনো মেয়ে দেখিনি আমার জীবনে, কিন্তু ওকে দেখতে গিয়ে আমি এক দেখায় ওকে বিয়ে করে ফেলছি। তো যেহেতু তোমার সাথে রিলেশন ছিল, আমি কিন্তু সব জানি, তারপর তোমার কাছে আমি আসলাম যে ওর সাথে যেন আমার সংসারটা সুখের হয়, যেন সংসারটা নষ্ট না হয়, সেক্ষেত্রে তুমি আমাকে একটু হেল্প করবা। বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে ওনার সাথে যোগাযোগ করে করে ও আমার সাথে যখন কন্ট্যাক্ট করতো, তখন আমি ওর স্বামীকে বলে দিতাম যে ও আমার সাথে যোগাযোগ করতেছে, আপনি ওকে একটু ইয়া করেন। মানে এমন সিস্টেমে বলতাম যাতে ও আমার প্রতি একটা অবিশ্বাস সৃষ্টি হয়, যাতে আমার যোগাযোগ না করে, যাতে সংসারটা হয়, এটা আমি চাইতাম। তো এরকম করে অবিশ্বাস সৃষ্টি হয়ে গেল। পরে ও আমাকে বলল যে তো কিন্তু আমি জবাই করব। তো আমি হেসে এটা কে বললো, মানে আপনার সঙ্গে যার সম্পর্ক? হ্যাঁ, সে বললো যে তুই আমাকে অনেক কষ্ট দিলি, তুই আমাকে বিয়ে করলি না। তো বললাম তুমি তো অন্য জায়গায় বিয়ে করে ফেলছো, তুমি ওখানে সংসার করো, সমস্যা নেই, আমি দোয়া করি তুমি সুখে থাকবা। ওর সাথে সম্পর্ক থাকার কত বছর পরে হচ্ছে ও এরকম আরেকজনকে বিয়ে করে? এই 1 বছর। 1 বছরের মাথায়? মানে আপনাকে বলছিল যে সে বিয়ে করতে যাচ্ছে? না, আমাকে বলেনি। না বলেই বিয়ে করছে? বিয়ে করছে যে আপনি হুট করে জানতে পারেন? হ্যাঁ, আমাকে বলতো যে ও আমাকে দেখতে আসছে, দেখতে এসে রেজিস্ট্রি হয়ে গেছে। ও আচ্ছা। পরে ও বিয়ে হয়ে গেছে, কিন্তু ও জিনিসটা আমার কাছে গোপন রেখে কথা বলতো। হ্যাঁ, তারপরে আপনি সম্পর্ক রাখতেন ওই সময়টা? হ্যাঁ, রাখতাম, এমনকি ওর সাথে রেগুলারই যোগাযোগ হতো। আচ্ছা। তো পরে আমি জানতাম না যে ওর বিয়ে হয়ে গেছে? না, আমি জানতাম ওর বিয়ে হয়নি। ওকে। পরে আমি যখন জানতে পারলাম, তখন তো আস্তে আস্তে আমি ওর কাছ থেকে সাইড কাটলাম। তো কাটার পর ও আমাকে একদিন বলল কি, তোকে আমি কুরবানির ঈদে, তো ঈদের দিন ও আমাকে ফোন দিয়ে বলে তোকে যে আমি জবাই করবো। বললাম কেন? তুই তো আমাকে অনেক কষ্ট দিছিস। বললাম কেন, কি কষ্ট দিলাম? আমি তো চাইছিলাম যে বিয়ের সময় হলে, বয়স হলে অবশ্যই বিয়ে করতাম। তো তোমাকে তো আগেই তোমার বাবা মা বিয়ে দিয়েছে, তুমি আমার সাথে শেয়ার করোনি। তো বলছে যে আরে না, আমি তোকে এমনিই বললাম, কিন্তু মন থেকে তো তোকে অনেক ভালোবাসি, তো সামনে পেলে জবাই করতে পারবো না, তোকে আমি দূর থেকে বললাম, এটা আমার রাগের কারণে। তো এরকম করে অনেক বলার পর আমি বুঝাইলাম, বোঝার পরে বুঝ মানছে, ইনশাল্লাহ ওখানে সংসার করতেছে, ওখানে একটা বাচ্চা হয়েছে। ওই সংসারে থাকো তুমি, আমি দোয়া করি সুখে থাকবা, সমস্যা নেই। ওকে, বুঝ মানছে? হ্যাঁ, মানছে। তো ওখানেও সংসার করতেছে, এখন ইনশাল্লাহ ভালো আছে। তো আমি ঢাকায় চলে যাই, যার পর মাঝে মাঝে ও ফোন দিত, দিয়ে আমার খোঁজ খবর নিত। কিন্তু আমি বলতাম যে তুমি ফোন দিও না, কারণ রাস্তাঘাটে দেখা হলে, যেহেতু এক এলাকায় বাড়ি, দেখা হলে তুমি ওই সময় কথা বলি আমার সাথে ভালো মন্দ, কিন্তু তোমার স্বামীর বাড়িতে গিয়ে বা চুরি করে ফোন দেওয়ার দরকার নেই। কারণ তোমার স্বামী জানতে পারলে দেখা যাবে যে তোমার সংসারে একটা অশান্তি সৃষ্টি হবে, বা তোমার স্বামীর মনে একটা সন্দেহ থাকবে, সংসারে অশান্তি সৃষ্টি হবে। তো ফোন দিও না। যদি কথা বলার ইচ্ছা থাকে তোমার স্বামীকে বলিও, তোমার স্বামীর ফোন দিয়ে কথা বলিও, সমস্যা নেই। তো এরকম করে বলার পর ও আর ফোন টোন দেয় না। 2 মাস 3 মাস পর বা 6 মাস পর একদিন ফোন দিত, দিয়ে ভালো মন্দ শুনতো, এতটুকুই। তো আমি ঢাকায় আসার পর আবার কাজ শুরু করি। করার পর কিছুদিন কাজ করার পর দেখা যাচ্ছে যে আবার আমার মাস্ক ছাড়া আমি কাজ করছিলাম। আর দর্জি কাজে দেখা যাচ্ছে ধুলাবালি অনেক ভিতরে ঢোকার পর আমার দেখা যাচ্ছে আবার বুক ব্যথা হয়, জ্বর আসে, কাশি হয়। তো আবার সমস্যা দেখা দেয়। পরে আমি আবার বাড়িতে চলে যাই, যাওয়ার পর আবার ওই যক্ষা কেন্দ্রে গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করি। তো ওনারা আমাকে বলে যে যেহেতু একবার টিবি রোগ হওয়ার পর দ্বিতীয়বার আর হওয়ার চান্স থাকে না, সেক্ষেত্রে আমরা একটা ডাক্তারের সাথে যোগাযোগ করে দেই, ওনার সাথে আগে দেখো উনি কী বলে। পরে একটা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাকে দেখা করাই দেয়, চিলমারি ডায়াগনস্টিক সেন্টারে উনি চাকরি করেন, নামটা আমি বলতে চাচ্ছি না। তো উনি আমাকে একটা এক্সরে দেয়, 2টা ব্লাড টেস্ট দেয়। তো আমি ওগুলো করার পর বলে যে না, তোমার টিবি নাই, কিন্তু তোমার টিবি হওয়ার পরে তোমার যে লাঞ্চে একটা ক্ষত ছিল, সেটা পরিপূর্ণ আর কি হয়নি। তো আমাকে কিছু মেডিসিন দিল। তো মেডিসিনগুলো আমি খাইতেছিলাম, খাওয়ার পরে দেখি আমার কোনো উন্নতি হয় না। দিন যায়, আমার হাত পায়ে বল শক্তি কমে যায়। তো যাওয়ার পর উন্নতি হয় না, 2টা ডোজ দিয়েছিল, কাজ হয় না। পরে উনি আমাকে বললো কি যে তাহলে তুমি এক কাজ করো, তুমি আর একটা বার টিবির ওষুধ খাইয়ে দেখো। তো বললাম আচ্ছা স্যার, আপনার যেটা ভালো হয়, আপনি তো ভালো বোঝেন, দেন যদি ভালো হয়। তো উনি আবার আমাকে 6 মাসের জন্য টিবির ওষুধ খাওয়ার দিল। পরে আমি ওষুধ খাওয়া শুরু করলাম। খাওয়ার পর দেখা যাচ্ছে যে ওষুধটা 6 মাস খাওয়ার পর আমার বুকের ব্যথাটা কমছিল, কিন্তু দিন যায় আমার আর শরীর ঘাটতির দিকে চলে যায়। ওষুধ খাওয়ার পর মনে হয় আমার শরীরে মারাত্মক রকমের কিছু ক্ষতি হয়েছে।
হাত পায়ে বল থাক যে আমি ওর সাথে রিলেশন করব। ওই মেয়েটার ভাই আবার আমার ছিল ফ্রেন্ড, একসাথে ঘুরতাম, অনেক ক্লোজ ছিল। তো ওনার সাথে ও আমাকে প্রস্তাব দেয়, তো আমি প্রস্তাবে রাজি না, যে না ও অনেক ছোটো মেয়ে, আর আমি তো অল্প কয়েকদিন মনে মনে ভাবি যে অল্প কয়েকদিন একটা রিলেশন করলাম, সেখানে অনেক কষ্ট পেয়েছি, তো এগুলো আর জড়াতে যাবো না, আমি যেহেতু পরিপূর্ণ সুস্থ না। তো আমাকে প্রস্তাব দেয়, আমি রাজি হই না। 2-3 বার প্রস্তাব দেওয়ার পর আমার এক ভাস্তিক দিয়ে প্রস্তাব দেয়, আমার নাম্বার চাইছিল। পরে আমি আমার এক ফ্রেন্ড ওকে পছন্দ করতো, তাই ফ্রেন্ডের নাম্বারটা দিই। পরে ফ্রেন্ডের নাম্বার দেওয়ার পর ও ফোন দেয়, দিয়ে জানতে পারে যে ওটা আমার ফ্রেন্ড। পরে ও আবার না করে দেয় যে না আমি ওর নাম্বার চাই। পরে আমার ভাস্তি আসে আমাকে বলার পর আমি নাম্বারটা দিয়ে দিই। দেওয়ার পরও আমাকে ফোন দেয়। দেওয়ার পর আমি বলি যে দেখো তোমার ভাই তো আমার ফ্রেন্ড, আর তোমার সম্পর্ক আমার সম্পর্কটা অন্যরকম, তো এভাবে তো এটা রিলেশন হয় না, তুমি অনেক ছোট। কয় না আমি তোমার সাথে রিলেশন করব। তো বললাম দেখো তুমি তো অনেক ছোট, এখন তোমার মানে বিবেকটা ঘুমান্ত অবস্থায়, তুমি এখন রিলেশন আবেগের ঠেলায় করতে চাইতেছো। যখন তোমার বিবেকটা জাগ্রত হবে তখন তুমি কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি কষ্ট পাবো বা মেনে নিতে পারবো না। তো বললো না আমি ছেড়ে যাবো না, আমি তোমার সাথে রিলেশন করব। তো আমি অনেক বুঝাইলাম, তো বুঝ মানে না। তো বললাম আচ্ছা ঠিক আছে তুমি কথা বলো, দেখি কি হয়। আর কথা বলতে বলতে ওর সাথে রিলেশন হয়ে গেল, 7-8 মাস রিলেশন হয়ে গেল। হওয়ার পর কন্টিনিউ ওর বাড়িতে যাইতাম, দেখা করতাম। দেখা করার সময় দেখা যাচ্ছে ওর ভাই থাকতো, মাইন্ড করতো না, কেউ জানতো না যে আমি রিলেশন করি। তো একদিন হঠাৎ করে গ্রামের মধ্যে মানে ওর সাথে আমি আমার এক চাচার বাড়িতে কথা বলি, দেখা হয়। ওখানে গিয়ে আমার চাচাতো বোনের বান্ধবী, তো ওখানে গিয়ে কথা বলি। কথা বলার পর মানুষ, এলাকার লোক দেখতে পারে যে আমি ওর সাথে কথা বলতেছি, গ্রামের মধ্যে বাড়িতে এসে দেখে যে আমি ওর সাথে কথা বলতেছি। তো মানুষে অন্য একটা মাইন্ড করে নেওয়ার পর আমি ওখান থেকে বের হয়ে আসি, আমার এক দাদু এসে আমাকে বের করে দেয়। তো আমি বের হয়ে দেখি যে গ্রামের মধ্যে সবার মুখে মুখে যে অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের ঘরের মধ্যে বসে কথা বলতেছে বা ধরা পড়ছে। আচ্ছা। তো এই অবস্থায় পরে আমি বাড়িতে যাই না ভয়ে, অনেক দেরিতে বিকাল টাইমে আমি বাড়িতে যাই। যাওয়ার পর দেখি আমার আম্মু আমার সাথে কথা বলে না, বাবাও কথা বলে না। আমি বুঝতে পারছি যে এই খবর বাড়িতে আসছে। তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পর আমি বাজারে যাব। তো ওই সময় আমার ওই প্রেমিকা আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কই আছো। তো আমি বাজারে। তো কয় আমার এক চাচির সাথে তুমি কথা বলো। তো কথা বললাম, তো দাদি বললো যে তুই কি ওকে বিয়ে করবি? বললাম বিয়ে করার তো বয়স এখনো হয় নাই, যদি বয়স হতো তাহলে বিয়ে করতাম। তো কয় তাহলে এগুলো যে হলো মানুষে বলতেছে তুমি ওকে বিয়ে কর। তো বললাম দেখি। তো এগুলো বলার পর ও ফোন দিল। তো আমার ফোন ধরে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে না? বললাম হ্যাঁ করবো। তো কয় যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে এই মুহূর্তে নিয়ে চলো আমাকে, আর না হলে আমি কিন্তু আত্মহত্যা করব। তো আমি বললাম এগুলো পাগলের মতন কি বলে, তোমার কি হয়েছে? কিছুই তো হয়নি। কয় না এলাকার লোকের কাছে আমি আর মুখ দেখাবো না, মানুষ বিভিন্ন রকমের কথা বলতেছে। ওকে। তো আমি বললাম সমস্যা নাই, তোমার আম্মু আসুক, তোমার আম্মু আসলে আমি তোমার আম্মুকে বোঝাই বলবো এগুলা কোনো সমস্যা না, মানুষ এমনিই বলতেছে। তো ওর আম্মু মানে মাঠের কাজে থেকে আসার পর ওর আম্মু ওর কাছ থেকে শুনে আমাকে ফোন দেয়। তো আমি বলি যে না এগুলা মানুষ এমনিই বলছে, আমি ওর সাথে এমনি কথা বলছিলাম। তো ওর আম্মু বললো তুমি কথা বলবো, আমার বাড়িতে এসে কথা বলতা, মানুষের বাড়িতে কেন গেছো? আর মানুষের এক একজনে এখন এক একটা কথা বলতেছে। তো অনেক আমাকে বুঝার পর ওকে বুঝ দেয়। তো বুঝ দিয়ে ওকে নিয়ে যায় ওর মামার বাড়িতে। তো ওখানে নিয়ে যা অনেক বুঝ দেয়। তো বুঝ দিতে প্রায় ওখানে 3-4 দিন ছিল। তো আমি ওর সাথে আর কি দেখা করতে গিয়েছিলাম ওখানে ওর মামার বাড়িতে। দেখা করতে গেছি, ওর মামার বাড়িটা ছিল ধূপনি নামে একটা জায়গায়। ওখানে ওর মামার বাড়িতে আমি খোঁজ নিয়ে যাই ওর সাথে দেখা করতে। তো দেখা করতে গিয়ে ওর মামা নিয়ে আমাকে দেখে যে আমি ওখানে আছি। পরে আমাকে ডাক দেয়, আমি বলি যে হ্যাঁ আমি এখানে আসছি ওর সাথে দেখা করতে। পরে ওর মামানি বলে হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি এখানে আসছো দেখা করতে? আমি বলছি না, শুধু ওর সাথে একটু দেখা করে আমি ঢাকায় চলে যাবো, আর বাড়িতে থাকবো না। আচ্ছা। তো ওর মামানি আমাকে বলে হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি ওর সাথে দেখা করতে আসছো? পরে ওর মামানি আমাকে বেশ কয়েকটা ছেলে ফেলে দিয়ে আটকাই দিল, দিয়ে বলছে থানায় ফোন দিল, ধূপনি থানায় ফোন দিল যে তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবো ইফটিজিংয়ের মামলায়, দাঁড়াও। আচ্ছা। তো ফোন দিল। তো ওই সময় একটা লোক আসলো, ভদ্রলোক, ওনার নামটা ছিল সানা ভাই। উনি হেলথের চাকরি করতো সুন্দরগঞ্জে। তো উনি আইসা রাস্তার মধ্যে দেখে আমাকে ধরছে। তো আমাকে বললো যে বাবু তোমার কি হয়েছে? তো বললাম ভাইয়া এই অবস্থা, আমাকে ধরছে, আমি এমনি দেখা করতে আসছিলাম কিন্তু আমাকে ধরছে, আমাকে নাকি থানায় দিবে। তো উনি আবার ওর মামিকে বললো যে ভাবি এদিকে আসেন। পরে ওনাকে দেন কি বললো
উনি বুঝ মানে না, উনি বলে যে না আমি থানায় দেবো। তো উনি বললো যে না সমস্যা নেই, আজকের বার ছেড়ে দেন, পরবর্তীতে আসলে আপনার যা মন চায় তাই করেন, সমস্যা নেই। পরে উনি আমাকে হুন্ডাই করে নিয়ে আমাকে তো বাড়িতে পৌঁছায় দেয়। তারপর আমি বাড়িতে আসি। আসার পর আমার প্রেমিকা মনে হয় 3-4 দিন পর আবার বাড়িতে আসে। আসার পর ও আমাকে বলল যে আমার না রমজান মাসে আমার খালাতো ভাই দিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে। হুম। তো বললাম তোমার 13 বছর বয়স, 13 বছর 6 মাস ওই সময় বয়স, এই সময় তোমার বিয়ে দিয়ে দিবে, কি বলো পাগলের মতো? কয় না আসলে আমাকে বলে নাই, কিন্তু বলছে আমি শুনছি তাই তোমাকে বললাম, এখন কি করবা? আমি কই কি করব? কয় রমজান মাস পর্যন্ত সময়, ও রমজান মাসে ও ঢাকা থেকে আসলে আমাকে বিয়ে দিবে। তো ওর খালাতো ভাইয়ের সাথে নাকি, ওর খালাতো ভাই আবার আগে একটা বিয়ে করছিল রিলেশন করে, ও রিলেশন করে বিয়ে করছিল, করার পর ওই মেয়েটা নাকি আবার কিছুদিন সংসার করার পর অন্য একটা ছেলের সাথে রিলেশন করে চলে গেছে। তো ওই মেয়ে দিয়ে মানে ওর খালা আর ওর আম্মুর সাথে মানে একটা কন্ট্যাক্ট ছিল যে তোর মেয়েটা বড় হলে আমার ছেলেকে দিয়ে তোর মেয়ের বিয়ে দেবো। তো ওটা আমি জানতাম না, তো জানলে হয়তো আমি ওই রিলেশনটা কন্টিনিউ করতামও না। তো ও আমাকে বলেনি। তো ও আইসা আমাকে ওইরকম করে বললো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে রমজান মাসে, তুমি এখন কী করবা, আমাকে নিয়ে চলো, আমি তোমার ছাড়া বাঁচবো না। তো এরকম করে যখন বললো তখন আমি বাড়িতে, তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে আমি বাড়িতে আমার বাবা ওর আম্মুর কাছে প্রস্তাব দিল, আমি বললাম, বলার পরে প্রস্তাব দিল, দেওয়ার পর অন্য জনক দিয়ে প্রস্তাব দেওয়া আমার দাদাকে দিয়ে। উনি বলছে যে না আমি বিয়ে দেবো না। তো আমার বাবা নিজে গেছে যে দেখেন আপনার মেয়ের সাথে আমার ছেলের রিলেশন, এটা সবাই এখন গ্রামে সবাই জানছে, তো আমি ছেলের বাবা হয়ে আপনার কাছে সরাসরি আসলাম, আমি মানুষ পাঠার দরকার নাই, আমি নিজে আসলাম, আপনি আপনার মেয়েটাকে দেন, শুধু আপনার মেয়েটাকে দেন আমার ছেলের কাছে, আমি বিয়ে দিয়ে যা করার আমি করব, কিচ্ছু লাগবে না। তো উনি বললো যে না আমি বিয়ে দেবো না, আমার মেয়ে এখনও ছোটো। তো বলে ঠিক আছে যদি বিয়ে নাই দেন তাহলে তো আর জোর করার কিছু নাই, তবে পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, হয়তো আমি এখন আপনার কাছে আমি আছি, তখন কিন্তু আপনি আমার কাছে যাইতে পারবেন না, বা আমি আমার ছেলেকে অনেক শাসন করছি, তারপরেও যদি কিছু করে তখন কিন্তু আমার কাছে আর যাইতে পারবেন না, বা আমি এর জন্য কোনো কিছু দায়ী নিতে পারবো না, আমি আমার ছেলেকে অনেক বুঝাইছি, শাসন করছি। তো উনি বললো যে না আমি বিয়ে দেবো না, আমার মেয়ে ছোটো। তো এরকম করে আমি ঢাকায় বাড়িতেই ছিলাম। তো আমার স্ত্রী বলল যে প্রথম রমজানে ও বাড়িতে আসবে, আসলে আমার বিয়ে হয়ে যাবে, সব কিছু কমপ্লিট। তো আমি বলে আমাকে নিয়ে চলো। পরে আমি ওকে নিয়ে ওকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাবো। পরে দিন ঠিক করলাম, দিনটা ঠিক করে ওকে বললাম তাহলে চলো। পরে ওকে নিয়ে ও বললো কেমনে যাব, তুমি দেখো কেমনে পারো। পরে ওর আম্মু মাঠে গেছে, চরের মধ্যে জমিতে কাজ করতে গেছে, ওই সময় প্রাইভেটে গেছে, প্রাইভেটে গিয়ে ওই দিক দিয়ে পরে চলে আসছে। আমি আবার একটা অটো ঠিক করে রাখছিলাম, ও অটোতে করে ও আমরা দুজনে উলিপুরে আসি। উলিপুর থেকে আমি একটা বাস নিয়ে আমার ফুপুর বাড়িতে যাই, দিনাজপুর, যেখানে আমি আমার জন্মের পরে কখনো যাইনি। আমি আমার ফুপুকে বলছি ফুপু আমি আসতেছি আপনার বাসায়। তো উনি বললে যে আচ্ছা আসো, অনেক দিন পর আসতেছো। তো বারবার আমাকে ফোন দিতেছে, দেওয়ার পর বললো যে কই তুমি, পরে বললাম আমি দিনাজপুর আসি। তো আমার ফুফাতো ভাইকে রিসিভ করতে পাঠায় দেয় আমাকে। তো ও আসে দেখে যে আমার সাথে একটা মেয়ে। পরে নিয়ে বাসায় গেলাম। পরে আমার ফুফু জিজ্ঞেস করলো যে এটা কে। পরে আমি কিছু বলি না, শুধু হাসি। তো হাসার পর বললো যে কে বলো। পরে বললাম এরকম এরকম ওকে আমি নিয়ে আসছি। পরে আমার বাড়িতে যোগাযোগ করলো, তো আমার বাবা জানতে পারলো। জানার পরে আমার বাবার সাথে কথা বলার পর, তো আমার ফুফা ছিল মুক্তিযোদ্ধা। তো উনি বলছে যেহেতু বয়স কম, এটা কীভাবে কী করা যায়, সম্ভব না, তো বিয়ে শাদীর ব্যাপারে এগুলা হবে না। তো তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে আবার আমার বউ একটা চিঠি লিখে আসছিল যে আমি আকিল হোসেনের সাথে ঢাকায় যাইতেছি, তোমরা আমাকে আর খোঁজ করিও না, আমি আর বাড়িতে আসবো না, আমি ওকে বিয়ে করব। এই জন্য ওর সাথে চলে গেলাম। এই চিঠিটা আমার শাশুড়ি দেখার পর কিছু লোকজন আমার ওই ফুপুর বাড়িতে ঠিকানা দেয় যে আমি দিনাজপুর যাইতেছি। তো আমার ফুপুর বাড়িতে লোকজন পাঠায় দেয়। তো 10-12 জন লোকজন পাঠায় দেয় আমাদেরকে ধরতে। পরে আমি রমজান মাস দুজনে রোজা ছিলাম। পরে ইফতারি করে আমি ওখান থেকে ইফতারি করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। পরে আমি ঢাকায় এসে শ্যামলীতে নামি, নাইমা আমার এক বোনজামার বাসায় যাই, মতিঝিল।
ওখানে যে আমি 3 দিন ছিলাম। তো ওখানে মোহরি ধরলাম বিয়ে পড়ার জন্য। তো মোহরি বলে যে না, বয়স কম, যেহেতু ওর স্কিল সার্টিফিকেট আছে সেক্ষেত্রে বিয়ে হবে না। তো ওখান থেকে 3 দিন থাকার পর যখন হলো না, তখন আমি আবার চলে গেলাম কিশোরগঞ্জে আমার মামার কাছে, মামার বাড়িতে। তো আমার মামা অনেক দেখে রাগ করছে যে এটা কী করছো। তো আমার মামা কিশোরগঞ্জে গিয়ে পরে ওখানে 2-3 দিন থাকার পর পরে কিশোরগঞ্জে এক উকিল সাহেবের সাথে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে যায় উকিল সাহেবের বাসায়। তখনও কি বিয়ে হয়নি আপনাদের? না, বিয়ে হয়নি। ওর বয়স কত? ওর বয়স তখন ছিল 13 বছর 6 মাস কি 7 মাস এইরকম। কোর্টে নাই আমাদেরকে উকিল সাহেবের বাসায় নেওয়া হয়। তো নিয়ে ওখানে আমাদের বিয়েটা সম্পূর্ণ করা হয় কোর্ট ম্যারেজ করে। কাজী সাহেব ডাক দিয়ে রেজিস্ট্রি করা হয়। ওখানেই বিয়ে শাদী কমপ্লিট করে আমরা চলে আসি। আপনাকে কোর্টে কে বিয়ে দিল এভাবে? বিয়েটা দিচ্ছে হচ্ছে উকিল সাহেব কিশোরগঞ্জেরই। উনি সব কিছু দায়িত্ব নিয়ে করে দিছে। টাকা নিছে আমার কাছে মনে হয় 10,000 কি 8,000 টাকা ওই সময় নিয়েছিল, আমার সঠিক খেয়াল নেই। তো উনি বিয়েটা করে দেয় কোর্ট ম্যারেজ করে। দেওয়ার পর পরে আমরা 13 দিন এখানে থাকি। থাকার পর আমার শাশুড়ি ওই ধুপনি থানার মধ্যে একটা জিডি করছিল যে আমার মেয়ে বাল্য বিবাহের মামলা তো জিডি করছিল আছে, তো আপনারা মীমাংসা হন। তো আমার শাশুড়ি বললো ঠিক আছে, আমি মীমাংসা হব, ছেলে মেয়েকে আনেন। বলেছে না, ছেলে মেয়ে যেখানে আছে আপনারা মেহমানরাই মীমাংসা হন, 2 পক্ষ। তো আমার শাশুড়ি বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা কালকে তাহলে বসবো। তো আচ্ছা ঠিক আছে। তো কালকের কথা কয়ে আমার শাশুড়ি, আমার মামা শ্বশুর, তিনি আবার একজন বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। তো ওনার সাথে কন্ট্যাক্ট করে সবাইকে ডাক দেয়। পরের দিন রমজান মাস ইফতারের পর আমাদের এলাকার সাবেক মেম্বার আব্দুল মজিদ চাচার বাড়িতে আর কি মিটিংটা বসবে, ওখানে মীমাংসা হবে। তো ওখানে যাওয়ার পর লোকজন যায় সব। ইফতারের পর আমার বাবা, আমার চাচা, আমার ফুফাতো ভাই এবং আমার ওই বোন জামাই যায়। যাওয়ার পর আমার শাশুড়ি মীমাংসার কথা বলে সব লোক ডাক দিছে, সব এলাকার সব লোক আসছে। আসার পর বলতেছে তোমরা যাও, আমরা আসতেছি, এই কথা বলে মেম্বারের বাড়িতে যাবে। তো আমার শাশুড়ি ওখানে ধুপনি থানা থেকে সিভিলে 4 জন পুলিশ নিয়ে আসে রাখছিল, এটা আর হয়তো কেউ জানতো না। তো আমার বাবা যখন ঘরের দরজায় যায়, আমার বাবা, আমার চাচা, আমার বোন জামাই যাওয়ার সাথে তাদেরকে অ্যারেস্ট করে ফেলে। আচ্ছা, ওই মিটিংয়ের মাঝখান থেকেই অ্যারেস্ট করার পর সব লোক অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, মানে কেউ আর কিছু বললো না ওখানে। তো অ্যারেস্ট করে নিয়ে চলে যায় ধুপনি থানাতে। যাওয়ার পর পরে আবার আমরা আমাদের লোকজন দিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনারা বললো যে না, আমরা ছাড়বো না, আমরা করে দেবো, মানে ছেলে মেয়ে হাজির করার পরে আমরা ওদেরকে ছেড়ে দেবো, আনাতে ছাড়বো না, চালান করে দেবো। তো আমার এক আত্মীয় ছিল, ওনার সাথে যোগাযোগ করার পর উনি ওই ধুপনি থানা থেকে ট্রান্সফার করে সুন্দরগঞ্জ থানায় নিয়ে গেছে। আমার 4 জন আসামিকে নিয়ে যাওয়ার পর সুন্দরগঞ্জ থানা থেকে পরে বলছে যে দেখো, তোমাদেরকে ছাড়া হবে, কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে, ছেলে মেয়েকে হাজির করতে হবে, যেহেতু দুজনারই বয়স কম। তো 13 দিন পর পরে আমার বাবা কথা দিয়েছে যে ঠিক আছে, আমরা হাজির করব। পরে আমার বাবাকে ছেড়ে দিল। দেওয়ার পর পরের দিন আমরা চলে গেলাম বাড়িতে সুন্দরগঞ্জে। যাওয়ার পর নাসির সাহেব নামে একটা লোক ছিল, উনি সব কিছু হেল্প করছে আমাকে। উনি পরে আমার ওই ওসি সাহেবের সাথে যোগাযোগ করে ওসি সাহেবের কাছে আমার স্ত্রীকে রিটার্ন দিয়ে দিল। দেওয়ার পর বললো যে আমার শাশুড়ি বলছে যে দেখেন, ওর তো বয়স কম, ওকে আমরা নিয়ে যাই রাখি, লেখাপড়া করুক, যদি ওর পূর্ণ বয়স হয়ে যায়, যখন সাবালিকা হবে, ও যদি ইচ্ছা করে ওর কাছে যাবে তো যাবে, সমস্যা নেই। তো বললো ঠিক আছে। ওই কথা বলে তারা নিয়ে গেল। আমি আমার মতো আমাদের বাড়িতে আসলাম। আসার পর 3 মাস কি 4 মাস পর আমার বউয়ের সাথে তখন আমার কন্ট্যাক্ট নেই, যোগাযোগ করতে দেয় না। তো 3-4 মাস পর আমি হঠাৎ করে একদিন শুনি, না ও আমার ফোনে পরে যোগাযোগ করলো, রেগুলার কথা হয়, চুরি করে করে কথা বলে আমার সাথে। তো হঠাৎ করে একদিন শুনি যে ও নাকি বিয়ে হয়ে গেছে, ওর খালাতো ভাই যে ছিল, ওই খালাতো ভাই দিয়ে ওর বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেছে, তো আমি বললাম যে তোমার যে বিয়ে হয়ে গেছে, আমাকে তো ডিভোর্স করলা না, আমি ডিভোর্স লেটার তো পাইলাম না, কেমনে বিয়ে হলো? আর তোমার আম্মু বললো যে তুমি নাবালক, এই বলে থানায় থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তুমি আবার কেমনে সাবালিকা হলো, আবার তোমার আম্মু তোমাকে কেমনে ওখানে বিয়ে দিল? কারণ আপনি কই?
তখন আমি বাড়িতে পালিয়ে থাকেন নাকি জেলে পড়ছেন তখন? না, আমি জেলে ছিলাম না, আচ্ছা, আমাকে ধরতে পারে নাই। আমি আপনার বাবা মা তখন জেলে? না, আমার ও পরের দিনই ছেড়ে দিছে। হুম দেওয়ার পর আমি বললাম যে তোমার মামা তিনি একজন থানা পুলিশ, তোমার আম্মু শিক্ষিত, তিনি একজন ওয়ার্ড ভাইস চেয়ারম্যান, তো তোমার ফ্যামিলিটা পুরাই শিক্ষিত। আমি না হয় অশিক্ষিত ভুল করে নিয়ে গেছিলাম, তোমাকে নিজে বিয়ে করছিলাম, তো আমি তো থানার মধ্যে গিয়ে সেটা ভুল স্বীকার করে তোমাকে জমা দিয়ে আসলাম। আর তোমার আম্মু বললো যে না, আমি সাবালক না হওয়ার পর্যন্ত আমি ওকে লেখাপড়া করাবো। তো কিভাবে তোমাকে আবার তোমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিল? হুম তো দেওয়ার পর এই কথা বলার পর ও বললো আমি তো এসব জানি না। তো বললাম তুমি তাহলে বিয়ে বসলা? তো না, আমাকে জোর করে করাইছে। তো জোর করে করাইছে, বললাম আচ্ছা ঠিক আছে। কাজী দিয়ে বিয়ে পড়াইছে না কোর্টে? কয় না, কাজী দিয়ে। যেদিন তোমাকে ডিভোর্স করাইছে ওই দিনেই বিয়ে পড়াইছে। হুম তো 3 মাস। তো ওই সময় ও যখন আমার কাছে ছিল, তখন 3 মাস পর ও মানে ওখানে যাওয়ার পর ওর পেটে বাচ্চা ছিল, বাচ্চা কনসেপ্ট করে ফেলছিল ওই সময়। হুম তো বাচ্চাটা 3 মাস পর ওর আম্মু নষ্ট করে ফেলার পর ও অনেক অসুস্থ হয়, হাসপাতালে নেওয়া হয়। পরে ওর আম্মুকে আমি ফোন দিলাম যে ও কই, ও অনেক অসুস্থ, ওর ব্লাড হইতেছে, তো হাসপাতালে আছে, ওর সাথে এখন যোগাযোগ করতে কথা বলা যাবে না। বললাম আচ্ছা ঠিক আছে। তো ওইভাবে কিছুদিন গেল, তারপর ও সুস্থ হয়ে বাসায় ফিরে আমাকে ফোন দিয়ে বলে যে পরে ওর জিএসসি পরীক্ষা, পরে 5 মাস পর ও পরীক্ষা দিতে আসলো ওদের বাড়িতে, আমাদের কাশিম বাজারে। তো জিএসসি পরীক্ষা দেওয়ার পরও আমার সাথে রেগুলার যোগাযোগ করতেছে, কন্টিনিউ কথাবার্তা হইতেছে। তো আমাকে বলে যে আমি তো তোমার কাছে যাব। আমি বললাম কেন, তোমার তো ওই জায়গায় বিয়ে হয়ে গেছে, তুমি আবার আমার কাছে আসবা কেমনি? তো বললো যে না, আমি তো ওকে স্বামী হিসাবে মেনে নিতে পারছি না, আর যেহেতু আমি তোমার সাথে রিলেশন করছি, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথেই বাঁচতে চাই, আমি তোমার কাছেই যাব, তুমি আমার স্বামী, আমি ওকে স্বামী হিসাবে মেনে নিতে পারি না। আমি যদি নাবালক হয়ে থাকি বা আমার যদি স্বামীর প্রয়োজন হয়, তাই আমি তোমার কাছেই যাব। আমার জীবনে যদি স্বামী লাগে তো আমি তোমাকেই নিয়ে থাকবো, আমি ওকে স্বামী হিসাবে মেনে নিতে পারছি না। তো এগুলো বলার পর তার সাথে আমার রেগুলার যখন যোগাযোগ হয়, এরকম কন্টিনিউ যোগাযোগ হইতে তো তোর যখন জিএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, হওয়ার পরের দিন আমরা আবার তারিখ ঠিক করলাম, যে হওয়ার পরের দিন ওকে নিয়ে আবার আমি চলে আসলাম ঢাকায়। নিয়ে আসি আবার আমি ঢাকায় এসে আমার ইয়ের বাসাতে উঠলাম, আমার এক বোনের বাসায়, আমার বড় বোনের বাসায়। তো ওখানে কিছুদিন থাকার পর আমি চলে যাই আবার আমি কিশোরগঞ্জে চলে যাই। কিশোরগঞ্জে যাওয়ার পর আবার ওই উকিল ধরেই ওকে ডিভোর্স করা হয় কোর্টে নিয়ে। তো উকিলে ওকে জিজ্ঞেস করলো যে তুমি কি নিজ ইচ্ছায় যাচ্ছ নাকি ও জোর করে নিয়ে আসছে? বলছে যে না, আমি নিজ ইচ্ছায় যাচ্ছি। তো বললো তুমি তো বিয়ে করছো অন্যজনাকে, তো ওর কাছে কেন আসলা? তো বললো যে না, আমি ওকে স্বামী হিসাবে মেনে নিতে পারছি না, আর আমাকে ওখানে জোর জুলুম করে ডিভোর্স করে ওকে দিয়ে বিয়ে দেওয়া হয়েছে। তো কোর্টে এগুলা মানে অনেক লোকজন বসা ছিল, তো ওরা সবাই শুনলো ওর মুখে। তো শুনে ও নিজ ইচ্ছায় ও ডিভোর্স করলো ওর খালাতো ভাইকে। ডিভোর্স করে পরে আবার পুনরায় আমার সাথে বিয়ে দিয়ে দিল। আবার নতুন করে কোর্ট ম্যারেজ করে বিয়ে করলাম। করার পর ভালোই ছিলাম, প্রায় 1 মাসের মতন ভালোই ছিলাম। থাকার পর হঠাৎ করে একদিন আমার বাবাকে ধরে নিয়ে গেল পুলিশে বাজার থেকে। এই বিয়ে করার কারণে? হ্যাঁ, আর বাবাকে তো আবারও ধরে আগে ধরছিল একবার, পরে আমার বাবাকে আবার ধরলো। ধরার পর আমরা জানলাম যে আমার নামে অপহরণ মামলা করা হয়েছে। আমার শাশুড়ি এবং আমার মামা শ্বশুর মিলে মামলাটা করছে, যে ওদের বাড়ি থেকে ওর স্বামীর বাড়িতে যাইতে ধরছিল। আমি রাস্তার মাঝ থেকে আমার বন্ধু বান্ধব সহ মোটর সাইকেল দিয়ে ওকে মানে ওখান থেকে তুলে নিয়ে আসছি। এই ধরনের একটা মামলা সাজিয়ে মামলাটা করে ধুবনি থানায়। তো তারপরে আমার বাবাকে ধরে নিয়ে যাওয়ার পরে ধুবনি থানার পুলিশ অফিসার আমার বাবাকে বলে যে কিছু টাকা পয়সা দাও, আমরা তোমাকে ছেড়ে দিই। তো আমার বাবা বলছে যে না, আমি টাকা পয়সা দেবো না, আপনারা নিয়ে যান, আমাকে নিয়ে চালান দিবেন, এটা তো দেন। তো চালান দিল, নিয়ে যায় থানায় রাখলো একদিন। রাখার পর আমার যে মামা শ্বশুর পুলিশ উনি আসে আমার বাবাকে বলে যে তুমি কি আমাকে চেনো থানার মধ্যে? তো আমার বলছে না, আমি তো আপনাকে চিনি না। তো আমার মামা শ্বশুর বলে যে আমি নরিনের মামা, আমি কিন্তু এবার কিন্তু তোমার যে কাশিম বাজার যে চর আছে এই চর কিন্তু ওলট পালট করে দেব। তো আমার বাবা বলছে দেন, আপনার ক্ষমতা আছে আপনি দেন। আমার বাবা জেলেই তখনও। তো একদিন থাকার পরে চালান করে দেয় কোর্টে, গাইবান্ধা কোর্টে চালান করে দেওয়ার পর
ওখানে 26 দিন ছিল। তো আমার শাশুড়ি ওই মামলাটা মানে বিচার চাওয়ার জন্য অনেক করছে যে চালু চালু বিচার হয় না কেন। পরে আমার বাবাকে আবার 3 দিনের রিমান্ডে নেয়, আমার শাশুড়ি রিমান্ডের আবেদন করে যে 3 দিনের রিমান্ডে নেয় আমার বাবাকে। তো রিমান্ডে নিয়ে আসে, তো আমরা তখন ঢাকায়। তো আমার বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি তোমার ছেলে কই, ছেলের বউ কই, কোথায় আছে, আমরা ঠিকানা দাও। তো আমার বাবা বলছে আমি কেমনে জানবো, আমি তো থানায়। আর ছেলে যাওয়ার পর থেকে তো আমার সাথে আর যোগাযোগ করেনি। দ্বিতীয়বার, প্রথমবার যাওয়ার পর আমি যোগাযোগ পাইছি, আপনাদেরকে আইনে দিছি। তো দ্বিতীয়বার যাওয়ার পর তো সে আমার সাথে আর যোগাযোগ রাখে নাই, বা আমিও তার চেষ্টা করছি, আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তো তখন রিমান্ডে নিয়ে আসলো, তখন আমি আমাদের বাড়িতে জানতে পারলো যে তার রিমান্ড হয়েছে 3 দিনের। পরে বাড়ির থেকে তারা লোকজন চলে গেল যে বৃদ্ধ লোক, এই লোককে রিমান্ডে নিয়ে মারধর করলে এত অবস্থা খারাপ হয়ে যাবে। অসুস্থ ছিল আমার বাবা, ওনার 2টা কিডনিতেই সমস্যা, অনেক অসুস্থ। কয়েকদিন পর পর শরীরে রস নামে, অনেক ব্যথা হয়। তো ওই লোকরে রমজান মাসেই ধরে নিয়ে গেল। তো আবার রিমান্ডে নেবে 3 দিনের। তো রিমান্ডে নিয়ে এসে ওগুলো জিজ্ঞেস করলো। তো আমার বাবাকে সময় দিল, কয় তুমি তোমার 15 দিন সময়, 15 দিনের ভিতরে তুমি তোমার ছেলেকে হাজির করাও। ধুপনি থানা পুলিশ বললো। তখন আমার বাবা বললো আমি তো থানায় আছি, আমি কেমনে হাজির করবো, আপনারাই দেখেন, আপনারা তো বাইরে আছেন, আপনারা চেষ্টা করে দেখেন, খুঁজে বের করতে পারলে নিয়ে আসেন, আমি কেমনে বের করবো এখান থেকে। তো এই কথা বলার পর আমি আমাদের লোক যায় থানায়, যেহেতু রিমান্ডে নিছে সেক্ষেত্রে খামে করে তাদেরকে 5,000 টাকা দেয় থানায়, যে যাতে তাদেরকে আমার বাবাকে মারধর না করে। তো ওনারা মারধর করে নাই, ওনারা এমনি মুখে জিজ্ঞাসাবাদ করছে। তো জিজ্ঞাসাবাদ করার পর আমার শাশুড়ি আবার গেছে ওই সেদিন থানায়, আমার বাবার জন্য রুটি কলা এগুলো নিয়ে গেছে, নিয়ে যা আমার বাবাকে দিছে যে এগুলো খাও। তো আমার বাবা বলছে যে না, আমি আপনার এগুলো খাবো কেন, আমাকে যে পুলিশ অফিসার নিয়ে আসছে আমার স্যারে যা খাইছে আমাকেও তো তাই খাওয়াইছে, তো আমি আপনার রুটি কলা তো খাবো না। তো এগুলো বলার পর আমার শাশুড়ি অনেক মানে রাগারাগি করে ওখান থেকে চলে আসছে। তো আসার পর আবার আমার বাবাকে নিয়ে গেছে, 3 দিন রিমান্ড হওয়ার পর আবার কোর্টে নিয়ে গেছে। তো কোর্টে নেওয়ার পর আমরা এইদিকে আমি পরে ঢাকায় গিয়ে চাকরি খুঁজি, ওই সময় চাকরি নেই, হাতে টাকা পয়সা নাই। পরে আমার ফুফাতো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে পরে আমি ঢাকা বেক্সিমকো যে একটা আছে ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, তো বেক্সিমকোতে আমি চাকরি নিই, অনেক কষ্টের পর ওখানে চাকরি হয়। তো চাকরিটা হওয়ার পর আমরা 2জন ওখানে থাকি, আমি চাকরি করি প্রায় 1 মাস চাকরি করলাম। অনেক কষ্ট, মানে থাকা খাওয়ার অনেক কষ্ট, মানে 2জন যে ছিলাম অনেক কষ্ট, বালিশ ছিল না থাকার ঘুমানোর, ঘরে অনেক ওই সময় অনেক ঠান্ডা শীতে। পরে আমার মা একটা পাঠায় আমার জন্য, কম্বল খেতা এগুলো নিয়ে মানে অনেক কষ্ট করে ওখানে থাকতাম। ঠিক মতো খাওয়া হতো না, মানে বাড়িতে টাকা পয়সার এক সমস্যা, এখানে আমি চাকরি পাচ্ছিলাম না, টাকা পয়সা নাই, ওকে নিয়ে অনেক কষ্ট করে ওখানে থাকতাম। ও তো মেয়েটা অনেক ছিল ছোট, তো ওকে অনেক কষ্ট দিতাম না, আমি যতটুকু পারতাম ওকে ভালো রাখার চেষ্টা করতাম। ও আমাকে বলতো যে দেখো আমি ওকে পরে বললাম যে তুমি তোমার বাড়িতে যোগাযোগ করো, তোমার আম্মুর সাথে তোমার আব্বুর সাথে কথা বলো, বা তোমার মামার সাথে কথা বলো যে আমি আসছি, আমি ওর সাথে থাকতে চাই, তুমি তো ম্যানেজ করতে পারবা তোমার ফ্যামিলিকে, তো তুমি কথা বলে দেখো। তো বলে যে না, আমি ওনাদের সাথে কথা বলবো না, আমি আমার বাবা মা আমার পুরো ফ্যামিলি ত্যাগ করে আসছি, আমি আর তাদের সাথে কথা বলতে চাই না, তোমার যদি লজ্জা না থাকে তুমি কথা বলো। তো তারপর আমি ওর মামা তো বোন একটা ছিল, ওনার নাম হচ্ছে মুন্নি আপু, ওনার সাথে আমি যোগাযোগ করতাম। তো উনি আমার কাছে যোগাযোগ করতো কথা বলার জন্য ওর সাথে, তো ওকে দিতাম, ও কথা বলতো না, যে তোমার লজ্জা নেই তুমি কথা বলো, আমি কথা বলবো না, আমি মা বাবা সব সাইডে দিয়ে আসছি, তোমার মা বাবাই আমার মা বাবা, আর তুমি যদি গাছতলায় থাকো আমি গাছতলায় থাকবো, কিন্তু আমি আমার ফ্যামিলির কাছে আর যাবো না, যে আমার ফ্যামিলি তো আমার ভালো চাইতেছে না, আমি যেটা চাই আমার ফ্যামিলি চায় না, ওই ফ্যামিলির আমার প্রয়োজন নেই। তো এইরকম করে ছিলাম 1 মাস ওখানে আমি চাকরি করলাম। তো খুব কষ্ট, বেতন পাই নাই, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হইতো। তো ঘরে থাকতাম, ওই সময় ঠান্ডা, বালিশ ছিল না, তো একটা ব্যাগ নিয়ে আসতো, ওই ব্যাগের মধ্যে মানে শীতান দিয়ে 2জন থাকতাম। সকালবেলা দেখা যেতে আমি ডিউটিতে কোনোদিন খেয়েও যেতাম, কোনোদিন না খেয়েও যাইতাম, ঘরের চাল ডাল ছিল না। পরে আমার মা বাড়ি থেকে চাউল পাঠাই দেয়, ওগুলো দিয়ে আর কি চলি 1 মাস চলার পরে আমার বাবার জামিন হয় না আমার, পরে অনেক দিন মানে ওই সময় আবার করোনা ভাইরাস চলে আসে, ভাইরাসের কারণে আর জামিন হয় না, আজ ডেট দেয় আবার পাউসে যায়, আবার পরে একটা ডেট দেয় ওটা পাউসে যায়, এরকম করতে করতে 26 দিন ছিল কারাগারে থাকার পর
পরে 80,000 টাকার বিনিময়ে আমার বাবার জামিন হয়। সে চলে আসে। আসার পর আমার স্ত্রীর সাথে আমার সাথে পরে যোগাযোগ হয়, কথা বলে। তখন আমার বাবা আমার সাথে কথা বলে, আমার স্ত্রীর সাথে কথা বলে। তো আমার স্ত্রী আমার বাবাকে জিজ্ঞাসে যে বাবা আপনাকে যে ওখানে ধরে নিয়ে গেছিলো কোনো কষ্ট হয়েছে? তো আমার বাবা বলে যে না, আমার কোনো কষ্ট হয়নি। কিসের কষ্ট? ওখানে আরও লোক ছিল, তাদের সাথে আমি ছিলাম, কোনো কষ্ট হয়নি। তো আমি এগুলা মানে পাশ থেকে বলে দিতাম যে শোনো দেখি ওখানে কীরকম কষ্ট হয়েছিল, বাবাকে তো ধরে নিয়ে গেছিলো, তুমি একটু শোনো, আমি তো আর শুনতে পারতেছি না। তো ও বলতো, আয়সা বলতো যে কীরকম কষ্ট হয়েছিল। না, আমার কোনো কষ্ট হয়নি, ভালোই ছিলাম। তবে তোমরা দুজন যেন একসাথে থাকো, কোনো দিন যেন আর দুজনের মধ্যে ঝগড়া না হয় বা দুজন যেন দুজনকে ছাড়াছাড়ি না হয়। আমার যা হয়েছে এই কষ্ট আমি মেনে নিতে পারবো যদি তোমরা দুজন একসাথে থাকতে পারো বা তোমাদের সংসার যদি সুখের হয়। আমার কষ্ট কোনো কষ্ট না। তো এরকম করে দিন যাইতেছে। আমার বাবা বের হয়ে আসার 20-25 দিন পর আমার বাবা আমাকে বললো যে দেখ, ও আসামি দিছিল আমাকে 1 নাম্বার। আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমার সাথে ঘোরাফেরা করতো, সন্দেহজনকভাবে ওকেও দিছে। ও কোরআনে হাফেজি পড়তেছে, ও দিছে 2 নাম্বার আসামি। ওর বাবাকে দিছে 3 নাম্বার, না আমার বাবাকে দিছে 3 নাম্বার, ওর বাবাকে দিছে 4 নাম্বার, আমার আম্মুকে দিছে 5 নাম্বার। তো আমার বাবাকে ধরার পর পুলিশ আসতো, আইসা হামকি ধামকি দিত। আমার আম্মু আবার পালাতো, বাড়িতে এসে ভয় দেখাইতো, এলাকার লোককে ভয় দেখাইতো। তো তারপর 26 দিন পর আমার বাবা যখন আসলো কারাগার থেকে, আসার পর 15-20 দিন পর আমাকে বললো যে যেহেতু তোমরা আসো ওখানে চাকরি করতেছো, চাকরি করো, যেহেতু তোমার নামে এখনো মামলাটা আছে, তো এই মামলাটা কিভাবে শেষ করা যায় এটার জন্য আমরা দেখতেছি। তুমি আর কতদিন পালায় থাকবা, যেহেতু সংসার করে খাইতে হবে। তো পালায় যদি তুমি একদিন ধরা পড়ো তখন আবার জিনিসটা কেমন হয়ে যাবে। কষ্ট আমি পাইছি, টাকা তো গেছেই, তো তোমার জামিনের জন্য করি। আমি বলছি যে না, আপনাকে জামিন করার টাকা পয়সা নষ্ট করা লাগবে না, আমি এদিকে আসি থাকি এই অবস্থায়। তো আমার বাবা বললো যে না, ধরা পড়লে তো সমস্যা হয়ে যাবে, কষ্টটা কী জিনিস আমি তো বুঝি, আমি তো ওখানে গিয়েছিলাম। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন। পরে আমি এদিক চাকরি থাকতেছি। পরে আমার বউ 1 মাস থাকার পর বললো যে না, আমি আর ঘরে বসে থাকবো না, আমি চাকরি করব। পরে আমার বাবা রাগ হয়েছে, এই তোমার তো বয়স কম, এতটুকু একটা মেয়ে তুমি চাকরিতে যাওয়া মানে তোমার দরকার নাই, তুমি থাকো 4-5টা মাস কষ্ট করে ওখানে থাকার পর আমি তোমাকে নিয়ে আসবো বাড়িতে। তো বলছে যে না, আমার আর একা একা বসে থাকতে ভালো লাগে না, আমি চাকরি নেব। তো আমি না করি, অনেক না করার পর ও বলে যে না, আমি চাকরি নেবই। তো গার্মেন্টসে যায়, তো বয়স কম, চাকরিতে নেয় না। আমার 2টা ভাবি ছিল, ওই ভাবির সুদে। তখন আপনি কি করতেন? দর্জিগিরি? না, আমি চাকরি করতাম গার্মেন্টসে। আচ্ছা। আমার ভাবিক সহ ও যায় বেক্সিমকোর, আর একটা ছিল বেক্সিমকোরের শাখা, ওটা সেরামিক্স লিমিটেড নামে একটা ছিল, ফ্যাক্টরি ছিল। তো ওখানে সকল প্রকারের লোককে নেয়, একটা ছোটো থেকে শুরু করে বৃদ্ধ লোকদের পর্যন্ত। তো আমি অনেক না করার পরেও ও বলে যে না, আমি যাব। পরে আমার ভাবিকে সহ যায়, যাওয়ার পরে ও ওখানে চাকরি নেয়। তো নেওয়ার পর ওখানে মনে হয় 17 দিন বাড়ি থেকে ফোন আসলো যে তোমাদেরকে আসতে হবে, কিছুদিনের ভিতরে আসতে হবে বাড়িতে। বললাম কেন? তোমার জামিন হবে, জামিন করার জন্য আমরা গাইবান্ধায় এসপি স্যারের সাথে কথা বলছি, তো এসপি স্যারে তোমাকে ডাক দিলে তুমি আসবা। আইসা শুধু এসপি স্যার বলছে শুধু দুজনে সাইন করে চলে যাবা। তো ওর একটা স্যার ছিল, ওর যে গার্লস স্কুলে পড়তো, ওই আশরাফ বিএসসি নামে আমার এক চাচা ছিল, আমার সম্পর্কে চাচা, ওর স্যার। তো ওনার সাথে যোগাযোগ করলাম, উনি বললো হ্যাঁ সমস্যা নেই, তোমরা আসো, আইসা সাইনটা দিয়ে চলে যাবা। তো আচ্ছা ঠিক আছে। পরে আমি এখানে একদিন ফোন দিল, পরে আমি গার্মেন্টসে ছুটি নিলাম, 3 দিনের ছুটি নিয়ে চলে গেলাম বাড়িতে, ওকে নিয়ে চলে গেলাম। পরে আমার ডাক দিল, চলে গেলাম। সেদিন ছিল বৃহস্পতিবার। তো আমি গাইবান্ধায় যাওয়ার পর আমার ওই যে ইন্সপেক্টর আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তো ওনার সাথে ওই এসপির যোগাযোগ হয়। তো উনি আমার স্ত্রীকে ওখানে যাওয়ার পর উনি নিয়ে নেওয়ার পর উনি জানি ওনাকে কী বলছে, বলার পর সেদিন সারাদিন ছিলাম কোর্টে। তো কোর্ট বন্ধ হয়ে গেল, রাতের 8টা বেজে গেছে। তো ওই সময় ওকে কোর্টে নেওয়া হলো, শুধু ওকে আর আমার বাবা, আমার চাচা যেটা, সবাইকে নেওয়ার পর কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেট মানে ওই এসপি আর ওই ইন্সপেক্টর জানি ও কী বলছে, যে এইভাবে বলবা যাতে কোনো সমস্যা না হয়, ও শিখাই দিছে। তো কোর্টে গেল রাত্রে 8টা বাজে, ওনার দুপুরে গেছে, রাত 8টা পর্যন্ত আমি বাইরে, ওর সাথে আর কোনো দেখাও নাই, কথাও নেই, আমার বাবা আমার চাচারা ওর সাথে।
তো কোর্টে ম্যাজিস্ট্রেট ওর কাছে স্টেটমেন্ট নিছে, ও স্টেটমেন্ট দিছে যে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেসে যে তুমি কি তোমাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যে ও বলছে যে না আমি আমার স্বামীর কাছে নিজ ইচ্ছায় গেছি। তো তুমি তো বিয়ে করছিলা, বলছে যে হ্যাঁ আমার প্রথমবার এরকম নিয়ে আসছে আমার স্বামী, নিয়ে এসে বিয়ে করছে, করার পর আমার বাবা মা তার কাছ থেকে নিয়ে আসছে, নিয়ে এসে আবার তাকে জোর করে আমাকে ডিভোর্স করে আমার খালতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে। তো আমি তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারি নাই। আমি আবার আমার প্রথম স্বামীর সাথে যোগাযোগ করে তারপর ম্যাজিস্ট্রেট কি বলেছে সবকিছু শোনার পরে? হ্যাঁ, তিনি শোনার পর তিনি বলল যে ম্যাজিস্ট্রেট বলল যে ঠিক আছে, তোমার আম্মু তো এই মামলা করছিল অপহরণ মামলা, যে তোমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো তুমি যেটা বললা সেটা তো সে হিসেবে তো ছেলের দোষ নাই। তো ঠিক আছে, এখন কি তুমি ওর সংসার করতে চাও? তো বললো হ্যাঁ আমি ওরই সংসার করব, ওর সাথে গেছি ওরই সংসার করব। তো তখন আমার বললো, ও ম্যাজিস্ট্রেট বললো তাহলে না, তোমার তো এখনো সেই বয়সটা হয় নাই, তো তোমার আম্মু তোমার আব্বু যেটা বলবে তোমাকে সেটাই শুনতে হবে। তো তোমাকে এখন তোমার আব্বু আম্মুর সাথে তাদের বাড়িতে যাইতে হবে। তো আমার স্ত্রী বললো যে না আমি ওদের বাড়িতে যাব না, আমার বাবা মার বাড়িতে যাব না, আমি আমার স্বামীর বাড়িতেই চলে যাব। কারণ আমার বাবা মা তো আমি যাকে চাই তারা তো সেটা বোঝে না। ওখানে নিয়ে যাওয়ার পর আবার ওকে ডিভোর্স করে আবার ওই জায়গায় বিয়ে দিবে, আমি জানি। আমি ওখানে যাব না, আমি আমার স্বামীর কাছ থেকে আসছি, আমি আমার স্বামীর কাছে চলে যেতে চাই। তো অনেক জোরাজুরি করার পর আমার শাশুড়ি, তারপরে আমার ওই খালা শাশুড়ি যে যার ছেলে দিয়ে ওর বিয়ে হয়েছিল, তো উনি গেছে, ওনারা মানে আমার স্ত্রীর হাত ধরে টানাটানি, এক পর্যায়ে ওখানে ধস্তাধস্তি শুরু হয়। তো আমার স্ত্রী আমার ওই খালা শাশুড়িকে একটা ধাক্কা দেয়, দিয়ে বলে যে তোমরা সবাই যাও, আমি তোমার কাউকে চিনি না, যে আমি আমার স্বামীর কাছে গেছি, আমি ওখানেই থাকবো, তোমাদের কেউকে আমি চিনি না। তো এগুলো বলার পরে ম্যাজিস্ট্রেট বললো যে তোমরা যেহেতু এরকম করতেছো, যেহেতু ওর স্বামীর কাছে যেতেছে আবার তোমরা চাইতেছো, সেক্ষেত্রে আমি কাউকেই দেবো না, যেহেতু ওর বয়স কম, আমি কাস্টডি করে ওকে রাজশাহী পাঠাই দেবো, কাস্টডি মধ্যে থাকবে, ও যখন বয়স হবে তখন ও বের হয়ে যেটা ডিসিশন নেবে ওটাই। তো এটা বলার পর সবাই একটা টেনশনে পড়ে গেল যে ওর বয়স কম, এই মেয়েটা কাস্টডি করে পাঠাই দিবে। তো ও বললো যে না আমি ফ্যামিলিতে যাব না। তো ও আর আমিও বললো যে আমি আসছি কিন্তু এখানে মীমাংসা হইতে, তো আমাকে মীমাংসা করে দেন। তো ম্যাজিস্ট্রেট বললো যেহেতু মীমাংসা হইতে আসছেন তো ঠিক আছে, তার তো আর কোনো কথাই থাকে না, তো মীমাংসা হয়ে যান। তো বলছে ঠিক আছে। তো আমার স্ত্রী বললো যে মীমাংসা হোক আর যাই করুক, আমি কিন্তু আমার ফ্যামিলিতে আগেই যাব না, প্রয়োজনে আমি ওই যে আমার স্যার ছিল যে আশরাফ বিএসসি স্যার, আমি ওনার সাথে ওনার বাড়িতে যাব, ওনার বাড়িতে থাকবো। পরের দিন যদি লোকজন পাঠায়া নিয়ে আসে আমাকে, ওখান থেকে আমি আসবো, আগে আমি যাব না। তো মাঝখান থেকে যে ওই যে ধুপনি থানায় যে রাজেন্দ্র স্যার ছিল, যিনি আমার বাবাকে অ্যারেস্ট করে, ওই রাজেন্দ্র স্যার বললো যে না কারো কাছে যাওয়ার দরকার নাই, ও আমার সাথে আমার বাসায় যাক, আজকে আমার বাসায় থাকবে। আর আমার বাবাকে বললো, আমার চাচাদেরকে বললো যে তোমরা কালকে 5-7 জন লোক নিয়ে আইসা খাওয়া দাওয়া করে বউ নিয়ে যান। তো ওখানে তো আর কিছু করা থাকলো না, তো আমার বউকে নিয়ে চলে গেল ওনাদের বাসায়। তো রাস্তায় আসলাম, আমরা আইসা আবার ধুপনিতে দেখা করলাম ওর সাথে। তো বললো যে হ্যাঁ তোমরা কালকে আসো, ওর মামা আসলে তোমরা 2-4 জন লোক এসে খাওয়া দাওয়া করে বউ নিয়ে যান। তো বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমরা কোর্ট থেকে বাড়িতে গেলাম, যাওয়ার পর রাত্রে থাকলাম, পরের দিন ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর রাজেন্দ্র স্যার বলে যে ওর মামা তো এখনও থানাতেই আছে ডিউটিতে, উনি আসতে পারে নাই, তো উনি পরশুদিন আসলে তোমরা পরশুদিন আসো। আচ্ছা ঠিক আছে আমরা পরশুদিন যাব। তো পরশুদিন ফোন দিলাম, তো বলে যে না এখন একটু সমস্যা আছে, আপনারা মঙ্গলবারে আসেন। তো এরকম করে ডেট দেয় দিতে দিতে প্রায় 15-20 দিন যখন হয়ে গেল, তখন আমরা বুঝলাম যে না ওনারা আর আমাদেরকে দিবেন আমার স্ত্রীকে। তো ধুপনি থানার থেকে আমার ওই দারোগা সাহেব উনি আমার এক বোন জামাইকে ফোন দেয়, দিয়ে বলে যে আকিল হোসেনের বউকে দেওয়া হবে, তবে তোমরা কিছু টাকা নিয়ে আসো থানার মধ্যে, নিয়ে আসলে আমি দিয়ে দেবো, আমি নিজে থুই আসবো ওর বাড়িতে। আপনি কি বর্তমানে এই মেয়েটার সঙ্গে সংসার করছেন, মানে যাকে আপনি বিয়ে করেছিলেন? না, ওর সাথে আমার সংসার নেই। ওখানে নিয়ে যাওয়ার পর ওকে আবার
আমার সাথে আমার ডিভোর্স করিয়ে ওর খালাতো ভাইকে দিয়ে আবার পুনরায় বিয়ে দিয়ে দেয়। ওই যে লোকের কাছে ফার্স্ট বিয়ে সেকেন্ড বিয়ে হয়েছিল তার কাছে আবার বিয়ে আবার দিয়ে দেয়। এখন ওখানেই আছে নাকি ওখান থেকে আবার আসছে? ওখানে আবার ও আসে, কিন্তু আমাকে ডিভোর্স লেটার দেওয়া হয়নি। আমি বলছি, আমার শাশুড়িকে পরে বলছিলাম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মেয়ে যদি আবার আপনার কাছে আসে আপনি তাকে বিয়ে করবেন? না, যেহেতু ওখানে সংসার করতেছে আর আমার কত ফ্যামিলি বছর যাবত সংসার করতেছে ওখানে? প্রায় 1.5 থেকে 2 বছর হবে। 1.5 থেকে 2 বছর। তো আজকে আপনি গল্পটা কেন বললেন এখানে? গল্পটা এই জন্যই বললাম যে আমি তো অনেক ভুল করছি। ভুল বলতে আমি অল্প বয়সেই এগুলো করা আমার ঠিক হয় নাই, বা মেয়েটারও বয়স কম ছিল, না বুঝে আমি ওকে নিয়ে যাই বিয়ে করি। আমার সেই যোগ্যতা থাকতো অবশ্য হয়তো তারা মেনে নিত, কিন্তু আমার যোগ্যতা নেই বলে হয়তো মেনে নেয় নাই। আমি এই জন্যই গল্পটা বললাম যে আমার গল্পতে যে এই আমার মতো যারা আছে, ছোট ছোট ছেলে মেয়ে যারা স্টুডেন্ট লেখাপড়া করতেছে, তারা যেন আমার মতো আমার এই গল্পটা শুনে যেন তারা এই ভুলগুলো না করে, তারা যেন ওই ভুল থেকে সরে আসে। আর যদি তারা সরে আসে তাতে আমি যদি অনেক কষ্ট পাইছি, আমি বেশ কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিলাম যে না আমি আত্মহত্যা করবো, এই জীবন রাখবো না, অনেক কষ্টের জীবন। তো সেই সময় আত্মহত্যা করতে যাওয়ার সময় আমার একটা কথা মনে বললো যে না, আমি তো ঢাকা FM 90.4-এ আমি জীবন গল্প নামে অনেক অনুষ্ঠান শুনছি। শোনার পর তো দেখছিলাম যে না, অনেকে আত্মহত্যা করতে গিয়ে ফিরে এসছে, তাদের লাইফটা অনেক আরও ভালো হয়েছে। তো আমার লাইফটা তো কেবল শুরু, 21 বছর বয়স। আমি ইচ্ছা করলে এখান থেকে আবার আমার জীবন নতুন করে শুরু করতে পারি। তো সেক্ষেত্রে আত্মহত্যা আমি আর করি নাই। রাইট, আপনি যে কথাগুলো বলে দিয়েছেন সেগুলোই আমার কথা। আপনি যে গল্পটা বলতে আসছেন এটা অবশ্যই অনেক মানুষকে অনেক কিছু শেখাবে, এবং আমি মনে করি প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই গল্পটি এতক্ষণ শুনছিলেন তাদেরকে শুধু একটা কথাই বলবো, আমাদের জীবনে যত রকমের ট্র্যাজেডি আছে তার মধ্যে ঘুরে ফিরে এই প্রেম ঘটিত ট্র্যাজেডি অনেক বেশি, এবং সেখানে বোঝাই যায় যে অপ্রাপ্ত বয়স্কদের এই ম্যাচিউর আচরণ যেটা জীবনকে শেষ করে দিতে পারে। রাইট না, আপনার বয়স কত? আমার বয়স এখন 21 বছর। পুরো জীবনটাই সামনে পড়ে আছে। হ্যাঁ, এই অভিজ্ঞতা যদি কাজে লাগিয়ে যদি সামনের জীবনটা সুন্দর করেন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।